নির্মলচর ভারত বাংলাদেশ সীমান্তে পদ্মা পাড়ের এক দুর্গম অসহায় দ্বীপ। যে দ্বীপে বাস করে বেশ কিছু পরিবার। শুনেছি সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য ভারী সুন্দর। তার সঙ্গে এও শুনেছি কত কষ্ট করে বসবাস করে সেখানকার জনজাতি। সেই দ্বীপে বর্ষাকালে যাওয়া ভারী দুর্গম, তাই ঠিক করলাম সেই দুর্গম দ্বীপ থেকে একবার ঘুরে আসব। গ্রাম বাংলার প্রকৃতিপ্রেমী মানুষ আমি, এইসব জায়গা আমাকে ভীষণভাবে টানে। তাই হঠাৎ করে বেরিয়ে পড়লাম সেই অজানা দ্বীপের উদ্দেশ্যে। চলুন আজ আবার আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি এক নতুন গ্রাম, এক নতুন দ্বীপ ও পদ্মা পাড়ের মানুষদের সাথে আলাপের মাধ্যমে। তাহলে গল্পের শুরুটা এখান থেকেই করা যাক। শিয়ালদা লালগোলা হাজারদুয়ারি এক্সপ্রেস, আর ট্রেন একদম রাইট টাইমে আছে। নির্মলেশ্বর যেতে গেলে আমাকে এই ট্রেনেই যেতে হবে ভগবানগোলা স্টেশন। ট্রেন ছেড়ে দিল আমার এখন। আবার আমি দরজার পাশে এসে বসলাম, আর ওদিক থেকে 53178 লালগোলা শিয়ালদা নিউ প্যাসেঞ্জার আসছে। এই বহরমপুর থেকে কাশিমবাজার ক্রস করার পর এই ট্রেনের পথের দৃশ্য ভারী সুন্দর লাগে। আমি কোনোদিন ডুয়ার্স বেড়াতে যাইনি। শুনেছি শিলিগুড়ি থেকে ডুয়ার্সের ট্রেন পথের দৃশ্য নাকি ভারী সুন্দর। তবে আমাদের এই ট্রেন পথের দৃশ্যটাও কিন্তু কোনো কিছুতে কম যায় না। চারিদিক দেখুন সবুজে মোড়া, আর আজ আবহাওয়াটাও ভারী সুন্দর। মাঝে মাঝে রোদ, আবার কখনো মেঘলা। কদিন ধরে শুনছিলাম ঝড় বৃষ্টি আসবে। বৃষ্টি একটু হোক, কিন্তু ঝড় হলে আমের খুব ক্ষতি হয়ে যাবে। একে একে অনেকগুলো স্টেশন পার হয়ে গেল, আর হাজারদুয়ারি এক্সপ্রেস তো এই সব স্টেশন দাঁড়ায়ও না। চলুন, আমার ভগবানগোলা স্টেশন চলে এসেছে প্রায়। নামতে হবে এবার আমাকে। ভগবানগোলা ঢুকছে এখন, আর ট্রেন দিয়েছে 2 নম্বর প্ল্যাটফর্মে, আর আমাকে যেতে হবে 1 নম্বর প্ল্যাটফর্মে। নেমে পড়লাম ভগবানগোলা স্টেশনে। এখন ঈদের সময় তো দেখুন কত বাইরে থেকে দূর দূরান্ত থেকে মানুষ সব নিজে বাড়ি ফিরছে। ট্রেন চলে গেল লালগোলার দিকে, আর আমি এই ভগবানগোলা স্টেশন থেকেই একটা টোটো ভাড়া করে চললাম শিবনগর ঘাট যাব। ভাড়া পড়বে আমার 35 টাকা। ভগবানগোলা থেকে শিবনগর ঘাটের দূরত্ব প্রায় 17 কিলোমিটার। সেই হিসাবে দেখলে ভাড়া কিন্তু মোটেই বেশি নয়, আর রাস্তা সে ভীষণই সুন্দর। আর একটা কথা, ভগবানগোলা থেকে আপনি যদি একাও প্যাসেঞ্জার থাকেন, তাও কিন্তু আপনাকে শিবনগর ঘাট অবধি 35 থেকে 40 টাকার মধ্যে নিয়ে যাবে। এইভাবেই আপনারাও আসতে পারেন। কিন্তু এবার বলি খাওয়া দাওয়ার ব্যাপারে। যদি আপনারা খাওয়া দাওয়া করতে চান, তাহলে আপনাকে ভগবানগোলা স্টেশনের বাইরে বেশ কিছু হোটেল আর রেস্টুরেন্ট আছে, সেখান থেকেই খাওয়া দাওয়া করে নেবেন। কারণ তারপর আর কোথাও খাওয়া দাওয়ার কিন্তু কোনো ব্যবস্থা নাই। আর তাই যদি পথের জন্য কোনো কিছু নেওয়ার থাকে, তাহলে স্টেশনের বাইরে থেকেই একদম কেনাকাটা করে টোটোতে উঠে পড়বেন। এটাই হলো শিবনগর ঘাট, আর এখানে আপনাকে নামিয়ে দেবে। তারপর এখান থেকে আপনাকে সোজা হেঁটে যেতে হবে এই রাস্তা দিয়ে। এসে পৌঁছালাম শিবনগর ঘাটে, আর এখান থেকে আমাকে এই যে দেখছেন আমার পিছনে এই রাস্তা দিয়ে এখন আমি যাব নির্মলেশ্বর। চলুন যাওয়া যাক। ওপারে কি খাবার পাবো কি পাবো না জানি না, কি ব্যবস্থা আছে ওখানে। তাই একটু এই ছোলা মুড়ি নিয়ে নিলাম, আর একটা অ্যাকোয়াফিনা জলের বোতল। চলুন যাওয়া যাক সামনে। পথ চলতে চলতে এই দৃশ্যগুলো প্রথমে আমার মন কেড়ে নিল। মাটির রাস্তা, রাস্তার পাশে সোনালি গম, কত মানুষজন ওপার থেকে এপারে আসে তাদের দৈনিক বাজারহাট করতে। আর সারাদিন পরিশ্রমের পর আবার ফিরে যায় সেই দ্বীপে। এখন শীত পার করে বসন্তের সময়, নদীতে জল খুব কম থাকে, হেঁটেই পারাপার করা যায়। আর বর্ষার সময় এই পদ্মার রূপ ভয়ঙ্কর হয়ে ওঠে।
তখন নৌকা ব্যবস্থা ছাড়া আর কোনো উপায় থাকে না। ওই যে দেখুন কত মানুষজন আসছে ওপার থেকে। আর এখানে যানবাহন ব্যবস্থা বলতে এখানে সাইকেল, মোটরসাইকেল অথবা পায়ে হেঁটে। পদ্মাপাড়ের গ্রাম এখান থেকে অনেক দূরে, অনেকটা পথেই আমাকে হেঁটে যেতে হবে। সাদা বালির চর পড়ে আছে এই দ্বীপে। সকালে বাড়ি থেকে বেরোনোর সময় বাড়িতে বলে আসিনি যে কোথায় যাচ্ছি। জিজ্ঞাসা করেছিল সে আমাকে, কোথায় যাচ্ছ? কোনো উত্তর না দিয়েই রাগ করে বেরিয়ে এসেছিলাম। এখন মনে হচ্ছে বলে আসলেই বোধহয় ভালো হতো। বয়স বাড়ার সাথে সাথে একটু একটু করে বুঝতে শিখছি মানুষের হাসি হারিয়ে যায় হঠাৎ করে নয়, ধীরে ধীরে। একদিন ছোট ছোট আনন্দগুলো নিঃশব্দে ঝরে যায়। একসময় নিজের হাসি শব্দে মন ভরে উঠত, আজ সেই মনই অকারণ এক শূন্যতার ভেতর দিয়ে নিঃশব্দে ডুবে থাকে। কি অদ্ভুত জীবন, তাই না? যে বয়সে স্বপ্ন রং থাকার কথা, সেই বয়সেই কেন যেন মনটা আগে ভাগে ক্লান্ত হয়ে গেছে। চলুন বাদ দিন সব কথা, এখনো অনেকটা পথ যেতে হবে আমাকে, তবে সেই গ্রামে পৌঁছাতে পারবো। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পদ্মা নদী একদম ছোট্ট সরু খালের মতো বয়ে গেছে, আর ওপর দিয়ে এখন বাঁশের সাঁকো। এই বাঁশের সাঁকো পার হয়ে যেতে হয় এখন আমাদেরকে। আর জল দেখুন কত স্বচ্ছ, আর নিচে একদম ছোট ছোট মাছ রয়েছে। কিন্তু পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উঁচু তার, ঢালু তার বাড়ি। সত্যি কবিতার সঙ্গে সব মিলে গেছে একদম। একটু আগেও ভালোই মেঘ করেছিল, আবার এখন দেখছি একটু রোদে উঠলো। তবে গরম সেভাবে কিন্তু এখনো পড়েনি, তবে সূর্যের তাপটা ভালোই রয়েছে। কিন্তু যদি বৃষ্টি আসে তাহলে কিন্তু ভারী মুশকিলে পড়ে যাব, কারণ সঙ্গে ছাতা আনিনি। আর বৃষ্টি নামলে 4-5 কিলোমিটারের মধ্যে মাথা গোজার কোনো ঠাঁই নাই। তাও একটু জোরে পা চালিয়ে যেতে হবে ভালো, তাই না? চলুন একটু জোরে পা চালিয়ে যাই, রাস্তা কিন্তু এখন অনেক দূর। খুব ভালো লাগছে। আর সত্যি এত সুন্দর জায়গা মুখে ভাষা দিয়ে বর্ণনা করা সত্যি মুশকিল। দারুণ জায়গা নির্মলের চর। আমি বলবো যে দীঘাপুটির থেকেও ভালো লাগছে কিন্তু। নতুন জায়গা, নতুন এত সুন্দর একটা দ্বীপ সত্যি। আর আশেপাশে তো কোনো মানুষজন দেখা পাচ্ছি না, মানে কোনো গ্রামগঞ্জ কিছু নাই, সে তো অনেক দূরে। চলুন যাই, দেখে আসি, ঘুরে আসি। এই জল একটু পেরাতে হবে এখন আমাকে হেঁটেই, কাদা নেই, জাস্ট শুকনো বালি। অনেক হাঁটতে হবে কিন্তু এখানে আসলে, কেন এখান থেকে যে মূল যে গ্রামটা আছে সেই গ্রামটা কিন্তু বেশ অনেকটা দূরে। আর আজকে কিন্তু এমনি সকাল থেকে তো মোটামুটি মেঘলা ছিল, আর তারপর এখন রোদ উঠেছে। আর আস্তে আস্তে তো গরম পড়ছে, শীত শেষ হয়েছে আর এখন গরমের শুরু। আর এখানে এসে এত সুন্দর একটা হাওয়া বইছে না, আর পাশে নদী তো খুব ভালো লাগছে। ওই জন্য চলুন যাই, গ্রামের দিকে যাব এখন। ভীষণ তুলে উঠছে এখানে। প্রকৃতির কি অনবদ্য সৃষ্টি, সাদা বালি আর তার মধ্যেই নিজে থেকে সৃষ্টি হওয়া এই ঝাউ গাছ। বর্ষার সময় তো সব ডুবে যায় এখানে, আবার জল কমে যখন চটচড়ি হয় তখন আবার এই ঝাউ গাছগুলো নিজে থেকেই বেড়ে ওঠে। তাই হয়তো গাছগুলো বড় হয়ে উঠতেই পারে না।
দাদা এখানে কি মাছ হয় এখানে? এমনি বিভিন্ন রকম কি মানে এখানে কি ইলিশ আছে নাকি এখানে? এমনি ছোট ময়া ফয়া এগুলো নাকি? ও। এই চরে এসে এক অদ্ভুত রকমের পাখির বাসা চোখে পড়লো আমার। দেখবেন কেমন বাসাগুলো। আমরা তো ইন জেনারেলি জানি যে গাছের ডালে পাখিদের বাসা করে বা গাছে বাসা করে। এখানে শালিক পাখির বাসা দেখুন। দেখেছেন কেমন ওরা কীভাবে বাসা করে থাকে এখানে দেখুন। ওই যে দূরে দেখা যায় ওটাই হচ্ছে নির্মলেশ্বরের গ্রাম। এটা এখানে মানুষের বসবাস রয়েছে। চলুন ঘুরে আসি। হাওয়া দিচ্ছে দেখুন একবার। একটা মস্ত বড় কুল গাছ, আর সেই কুল গাছের নিচে এই যে সুন্দর একটা চায়ের দোকান। চলুন একটু চা খেয়ে নিই আগে। একটা চা দাও না ভাই। ওপার থেকে জলটা নিয়ে এসেছিলাম, বুঝতে পারছিলাম না এপারে পাবো কি পাবো না, তাই ওপার থেকেই নিয়ে এসছি এটা। মানে যেখানেই যাই সেখানে আমার জল ফুরিয়ে যায় আসলে, তাই এবার ঠিক করেছি আগে জলটা দরকার, জলটা নিয়ে যাবো আগে। কলেজ আছে এবারে? কোথায় এদিকেই? কি প্রাইমারি স্কুল না হাই স্কুল? হাই স্কুল আছে, বাহ। সজনে ডাঁটা ধরেছে কত, বাজারে তো এখন সজনে ডাঁটা 20 টাকায় 250 দিচ্ছে এখন। রে কিরে, কি খবর? কিছু পাচ্ছ? ওই বাবা ঢুসাচ্ছে আবার। এই যা, মারিস না, শুধু ঢুসানো স্বভাবে, একা খাবে। এনে তোরা নে, এনে। এই হলো নির্মলচরের গ্রাম। এখানেই মানুষের বসতি রয়েছে। আর বাড়িঘরগুলো দেখুন সবই পাটকাঠি আর টিনের বাড়ি কিন্তু এখানে। কারণ বর্ষার সময় তো এসব বাড়িঘর সব ডুবে যায়। আর এই রাস্তা বর্ষাকালে কীরকম কাদা হয় বলুন তো একবার ভাবুন। এই হলো চরের গ্রাম। এখানে কিছু লোক বসতি আছে, এখানে মানুষজন থাকে কিছু। চলুন সামনের দিকে যাওয়া যাক। 2-1 বছর হলো এই গ্রামে তাও কারেন্ট এসেছে। ভাবুন একবার, তার আগে পর্যন্ত এখানে এরা কীভাবে বাস করতো। একই এরকম জায়গা, এরকম চর দ্বীপ, বর্ষায় তো সব ডুবে যায়। আর এখানে কিছু সোলার প্যানেলও দেখলাম, যেগুলো এখন নাকি ঠিকমতো কাজও করে না। আর পানীয় জলের ব্যবস্থা সেটা ছেড়েই দিলাম। ওই যে সামনে কুমোরপাড়ার গরুর গাড়ি। চরের এত দুর্গম গ্রাম হলে কী হবে, গ্রামটা কিন্তু ভারী পরিষ্কার পরিচ্ছন্ন। কিন্তু এখানকার মানুষজনই হয়তো সেভাবে করে রেখেছে জিনিসটা। ওই সামনে একটু দূরে একটা পলাশ গাছ দেখতে পাচ্ছিলাম, অনেক পলাশ ফুল ফুটে রয়েছে। চলুন আপনাদের দেখিয়ে নিয়ে আসি গিয়ে। দারুণ লাগছে কিন্তু, পুরুলিয়ার যাওয়ার দরকার নেই, এখানেই পেয়ে গেলাম দেখতে। ওই যে দূরে একটা গাছ দেখতে পাচ্ছি বড়, ওই গাছের তলায় যাবো, একটু রেস্ট নেবো। অনেকটা রাস্তা এসছে তো হারিয়ে গেছি। দারুণ জায়গা তাই না? আর এই সামনে ওইদিকে বড় পদ্মা,
আর ওইদিকে কিন্তু যেতে দেয় না, কেন বিএসএফ আটকে দেয় ওখানে। কারণ যদি আপনার ওই পাড়ে যদি জমি থাকে তবে আপনাকে যেতে দেবে, তার আধার কার্ড নেওয়ার পরে। তা আমি চেষ্টা করলাম কিন্তু যেতে দিল না, ওখানে বিএসএফ আটকে দিল, ভিডিও করতে দিল না ইভেন। যাক ঠিক আছে, গ্রামটা দেখালাম, নির্মলেশ্বরের মানুষজন কীভাবে আছে সেগুলো আপনার সামনে তুলে ধরলাম। আর এখন একটু বিশ্রাম নেবো গাছের তলায়, ওই সামনে যে গাছটা আছে ওই গাছের নিচে একটু বিশ্রাম করব। চলুন যাই। অনেকটা পথ হেঁটে এখন এই গাছের তলায় দাঁড়িয়ে একটু বিশ্রাম। জল সঙ্গে যা ছিল তা সবটাই শেষ। এখানকার পানীয় জল পান করার উপযোগী মনে হলো না, কিন্তু এখানকার মানুষজন সেই পানীয় জলে অভ্যস্ত। সরকার এই চরের মানুষদের জন্য কী ব্যবস্থা গ্রহণ করেছে তা আমার জানা নেই। সব দিক থেকে পিছিয়ে পড়া এই চরে মানুষের জীবন। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর হলেও এই দ্বীপের মানুষের কষ্ট কতটা তা বর্ণনা করা ভারী মুশকিল। তবু তার মধ্যে সুখে দুঃখে জীবন কাটিয়ে চলেছে বছরের পর বছর। না আছে প্রশ্ন, না আছে অভিযোগ। হয়তো বুকের মধ্যেই চেপে রাখা আছে কিছু কান্না, যা চোখে আসে না। আবার শুরু করলাম আমার পথ চলা। এখন যাব একদম নদীর ওখানে দেখলাম কিছু ছেলে সাঁতার কাটছে, স্নান করছে। ছোটবেলায় যখন মা বাড়ি যেতাম তখন জলঙ্গি নদীতে আমি এইভাবেই সাঁতার কাটতাম, স্নান করতাম, খুব মজা হতো। ওখানেও কিন্তু জল বেশি ছিল না জলঙ্গিতে। এখন এইসব দেখে না সেই সমস্ত ছোটবেলার কথাই মনে পড়ে যাচ্ছে। বেলা পড়তে শুরু করেছে, আর কিছুক্ষণ পরে সূর্য ডোবার সময় হয়ে যাবে। একবার এই সময় এলাম, তবে একবার বর্ষাকালে আসবো এই চরে, এই গ্রামে। আবার আমাকে বাঁশের সাঁকো পার হয়ে যেতে হবে। সাঁকোটা ছোট বাঁশের হলেও তার সৌন্দর্যটা অন্যরকম। আজ আসি তাহলে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর ভিডিওটা যদি নতুন বন্ধু হন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশে থাকবেন। টাটা, ভালো থাকবেন।